এই গুলির আওয়াজে গুদামের ভেতরের মাতাল উল্লাস হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড পরেই ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো প্রায় 10 থেকে 12 জন লোক। কারো হাতে বন্দুক, কারো হাতে লোহার রড। তাদের চোখে এখনও নেশার ঝাপসা ভাব। তাদের মধ্যে একজন দাঁত বের করে হেসে গালাগালি দিয়ে উঠল। কোন বোকাচ্চোদা রে? অমনি সামনে থেকে ভেসে এলো এক ঠান্ডা গর্জন ভরা কণ্ঠস্বর। তোর জম বোকাচোদা। কথাটা যেন অন্ধকারে ছুঁড়ে দেওয়া একটা ধারালো ছুরি। তিনজন যখন ধীরে ধীরে আলোয় এগিয়ে এলো, বিদ্যুতের ঝলক আবার আকাশ চিরে নেমে এলো। সেই আলোতে স্পষ্ট দেখা গেল তাদের মুখ। এই দৃশ্য দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো হেসে উঠল। কেউ ব্যঙ্গ করল, কেউ আবার মদের বোতল থেকে শেষ চুমুক নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। কিন্তু সেই হাসির ভেতরেও একটা বিষয় স্পষ্ট, তাদের মধ্যে দুইজন ছিল বিদেশি। তিনজনের মুখ স্পষ্ট দেখা যেতেই যেন মুহূর্তেই উবে গেল তাদের নেশা। চোখগুলো বড় হয়ে উঠল, ঠোঁট শুকিয়ে গেল, গলায় আটকে রইল শব্দ। একজন কাঁপতে কাঁপতে ফিসফিস করে উঠল। কার নামে আসলেন? নামটা বাতাসে উচ্চারিত হতেই যেন চারপাশের তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গেল। ওই দুই বিদেশি লোক সরাসরি কাঁপতে শুরু করলো। একজনের তো পা পর্যন্ত শক্ত হয়ে প্যান্টই ভিজে গেল ভয়ে। পাশে দাঁড়ানো বাংলাদেশি শুটাররা অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের ভ্রু কুঁচকে গেল, কারণ তারা এখনও বুঝতে পারছে না এই নামের ভেতরে এমন কী আছে যা শুনে এরা এভাবে ভেঙে পড়ছে। ওই বিদেশি লোক দুজনই আসল মার্সেলোর লোক, আর এই বাংলাদেশি শুটারদের মধ্যে তিনজন ছিল ভাড়া করা, তাদেরই ভাড়া করা। ঠিক তখনই এমির তার র্যাপেয়ারটা মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে এলো। ধাতব ঘর্ষণের সেই শব্দ রাতের নিস্তব্ধতাকে কেটে দিল। সে বিদ্রূপের হাসি দিয়ে প্যান্ট ভেজা লোকটার দিকে তাকিয়ে বলল, এরকম দুর্বল হার্ট নিয়ে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছিস? সামনের দিক থেকে এক বাংলাদেশি বন্দুক তুলে ধরল। এই কে তোরা? এক মিনিট। কথাটা শেষ করার আগেই রূপালি ঝলক। পরের মুহূর্তেই এমিরের র্যাপেয়ার তার গলার কাছে এসে এফোড় ওফোড় হয়ে রইল। লোকটা মাটিতে গড়িয়ে পড়ল। বাকিরা বন্দুক তুলতে যাচ্ছিল। ঠিক তখনই বজ্রপাতের মতো ছুটে গেল আইদিনের উরুমি। চাবুকের মতো সেই লম্বা ব্লেড বাতাস চিরে ঘুরে গেল। মুহূর্তেই কয়েকটা বন্দুক হাত কাটা অবস্থায় মাটিতে পড়ে গেল। চারিদিকে ভেসে উঠল আতঙ্কের চিৎকার। আইদিন ধীরে ধীরে নিজের রক্ত মাখা উরুমি গুটিয়ে নিতে নিতে গম্ভীর গলায় বলল, আর শুনবি আমরা কারা? লোকগুলো ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। আইদিন তাদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ঠান্ডা চোখে তাকালো। তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, যার গায়ে হাত দিয়েছিলি আগে জানবি তো শিখে। ইস্তাম্বুলের মার্কোর চামচা তোদের বলেনি কাকে শ্যুট করার ডিল নিয়েছিস? কেউ উত্তর দিতে পারল না। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কায়ানের ঠান্ডা কণ্ঠ, যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছিস তারা একে আয়, নইলে সব কটাকে জান নামে মৃত্যু দেব। কায়ান এক পা এগিয়ে আবার বলে উঠল, মরবি সবগুলো এমনিতেই। যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে তারা বাদে বাকি সবাই সাধারণ মৃত্যু ভোগ করবি। যদি এখনই বলিস তারা কারা। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে কয়েকজন লোক নিজেদের মধ্যেই তিনজনকে দেখিয়ে দিল, সাথে সেই দুই বিদেশিকেও দেখিয়ে দিল। কায়ান ধীরে ধীরে নিজের হাতে রিভলভার কোমরে গুজে রাখল। এরপর নিজের পায়ের থেকে ধারালো ছুরিটা বার করে তার নীলাভ রক্তিম চোখ দিয়ে অগ্নিদৃষ্টি ছুড়ল, যা দেখে সেই তিনজন কায়ানের পায়ের কাছে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে গিয়ে বলে উঠল, আমরা জানতাম না আপনি কাকে কাকে শুট করছি। আমাদের ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। কথা শেষ করতে পারল না। মুহূর্তেই কায়ান নিজের হাতে ধারালো ছুরিটা বসিয়ে দিল ওই ব্যক্তির পিঠে। মুহূর্তেই এক ভূমি কাঁপানো চিৎকার, আর সেই চিৎকারের সঙ্গে সঙ্গে সময় পিটফাক করে ছাড়খাড় করে দিল বৃক্ষযুগল। কায়ান পাগলের মতো চিৎকার করে বলে উঠল, জানতিস না তাই না? এখানে শ্যুট করেছিলিস না? যে আঘাত দিয়েছিস আমার ভাইকে তার 1000 গুণ বেশি কষ্ট দেব তোদের সবাইকে।
এই দৃশ্য দেখে সবাই থরথর করে কাঁপতে শুরু করলো। বাকি চারজন মুহূর্তেই ভয়ে চিৎকার করতে লাগলো। এই ঝড়ের রাতে গগনধারায় বজ্রপাত হলেও এই মুহূর্তে সব কিছুই যেন এদের চিৎকারের কাছে কিছুই না। লোকটা মুহূর্তেই মাটিতে উপরে লুটিয়ে পড়েছে, রক্ত ভেসে গেল চারিদিকে, কিন্তু কায়ান যেন তবুও শান্ত হলো না। কায়ান তার এক পা দিয়ে লাথি মেরে উল্টে দিল লোকটাকে। আবারও ছুরির সাহায্যে বুক ফেড়ে দিতে দিতে বলে উঠল, ঠিক এইখানে আঘাত করেছিস না? ওই বাস্টার্ডের আমার সঙ্গে দুশ্মনী আমাকে কেন টার্গেট করলো না? আমার ভাইকে কেন করলো? এই বলে মুহূর্তেই গ্লাভস পরা হাতে টান দিয়ে বের করে নিল তার হৃদয়খানা, তারপর পাশেই ছুঁড়ে ফেলে দিল। আর বাকি লোকগুলোর দিকে এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে উঠল, নরক যন্ত্রণা দেব তোদের সব কটাকে। তোদের এই ডেরা কায়েন দেবেন আর্সেনালের নামে কেঁপে উঠবে। এইসব দেখে কাকুতি মিনতির ঝড় বয়ে যাচ্ছে লোকগুলোর মধ্যে, কিন্তু কোনো কিছুই যেন এই তিনজনের কানে যাচ্ছে না। বেশ কিছুক্ষণ ধরে একে একে ঠিক একই ভয়ঙ্করভাবে বাকি চারজনের প্রাণও নিয়ে নেওয়া হলো। তাদের হৃদয় আর বৃক্কজোড়াগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ঝড়ের শব্দের মাঝেও তাদের চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই দূর থেকে এসে থামলো দুটো কালো এসইউভি। সেখান থেকে নামলো কায়েনের নতুন হায়ার করা স্থানীয় দেহরক্ষীরা। এই জানোয়ারগুলোর লাশগুলো তুলে নিয়ে যাও, ওদের এই মাদার ফাকার বসের 5 স্টার হোটেলের সামনে গিয়ে ফেলে দিয়ে আসবে, যেন পুরো শহর থেকে ইস্তানবুলের কায়েন দেবেন আর্সেনাল বাংলাদেশের ঝড় তুলে দিতে পারে। ওটি রুমের বাইরে রেড লাইটটা এখনও জ্বলছে। রিদিয়া, জাহানারা বেগম, ইমলা বেগম সবাই অস্থিরতায় ছটফট করছে। অনেকক্ষণ হলো জিনিয়া আর মাহিয়াও এসে হাজির হয়েছে। নীল চিটাগং যাওয়ায় সে এখন এসে পৌঁছায়নি। এখানে আদনান সাহেবের জন্য সবাই ছটফট করলেও জিনিয়া, মাহিয়া আর রিদিয়ার মনে চলছে এক অন্যরকম ঝড়। জিনিয়া, মাহিয়া একে অপরের দিকে মাঝে মাঝেই তাকাচ্ছে, কারণ তারা জানে তাদের একে অপরের সঙ্গে ঠিক কী হয়েছে। কিন্তু রিদিয়া, সে তো কাউকে কিছু বলতে পারছে না। কি করবে সে? এর মধ্যেই জিনিয়া ম্লান কণ্ঠে রিদিয়াকে বলে উঠল, হ্যাঁ রে রিদি, আপু কোথায়? আপুকে দেখতে পাচ্ছি না। আর তোর ওই ফিয়ান্স কি আসেনি নানাইয়ের এত বড় ঘটনা শুনেও? জিনিয়ার প্রশ্নে রিদিয়ার গলার কাছে যেন কথা আটকে গেল। সে মাথা নিচু করে বলে উঠল, আপু তোদের কিছু বলতে চাই। রিদিয়ার কথাটা শোনা মাত্রই জিনিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাহিয়ার দিকে একবার তাকিয়ে রিদিয়াকে বলে উঠল। কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই রিদিয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম দেখতেই রিদিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এরপর ওখান থেকে একটু সরে গিয়ে কল রিসিভ করে চোখ মুখ কুঁচকে বলে উঠল, কি ব্যাপার, কল কেন করেছেন? ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, নাইট স্প্যারো, আই এম সরি। আমার মাথা তখন ঠিক ছিল না, তাই কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। আপনার মাথা ঠিক ছিল না মানলাম, কিন্তু সেই কারণে আপনি আমার নানাইকে নিয়ে এসব বলবেন? আপনার আর ওই লোকটার মধ্যে তো কোনো তফাতই দেখছি না। আচ্ছা দেখো, আই অ্যাম রিয়েলি সরি, প্লিজ। আমাকে এখান থেকে ভেতরে ঢুকতে দিচ্ছে না কায়েনের গার্ডরা। আমি আপাতত তোমার নানাকে দেখতে এসেছি। আমি দুঃখিত যে আমি সব সময় তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু আমি তোমার নানাকে ঠিক হলে তোমাকে এইখান থেকে মুক্ত করে তোমাকে নিয়ে যাব ওইখান থেকে। রিদিয়া মার্সেলোর কথা শুনে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উপরের দিকে তাকালো। মনে মনে বিড়বিড় করে বলে উঠল, তার কি আদেও মুক্তি আছে? মুক্তি দেওয়ার জন্য লোকটা তাকে বিয়ে করেনি। কিছু মুহূর্ত চুপ থেকে তারপর আবার বলে উঠল, কোথায় আছেন আপনি? আমি হসপিটালের গেটের কাছে আছি। ওকে দাঁড়ান, আমি আসছি। রিদিয়া এই বলে করিডোর বেয়ে হাঁটতে লাগলো আর পা বাড়িয়ে দিল হাসপাতালের লিফটের দিকে। নিকোলাই জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে বেডে। তাকে এমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে স্ক্যান করে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে কিছুক্ষণের মধ্যেই অপারেশন করতে হবে। গুলি তার ভাইরাল অর্গানসকে ছুঁতে পারেনি, কিন্তু রক্তক্ষরণ হয়েছে প্রচুর। এমার্জেন্সি রুমের বাইরে দাঁড়িয়ে আছে অ্যালেক্স, ক্রিস্টিয়ান, কয়েকজন গার্ড, কিন্তু তাদের সবার মাঝেও যে মানুষটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে আছে সে হলো জারিয়া।
তার পুরো শরীর থরথর করে কাঁপছে, ছটফট করেই যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে উঠেছে কান্নায়, ঠোঁট কাঁপছে, হাত দুটো অসহায়ভাবে জড়িয়ে আছে নিজের বুকের কাছে। ক্রিস্টিয়ান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, নরম কিন্তু দৃঢ় কণ্ঠে সে বলল, ম্যাম প্লিজ রিল্যাক্স হন, স্যারের কিচ্ছু হবে না। কিন্তু সেই কথাগুলো যেন জারিয়ার কানে পৌঁছচ্ছেই না। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ক্রিস্টিয়ানের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেলরা কোথায়? কেউ ওনার পাশে নেই কেন আজ? উনি তো সবসময় ওনাদের পাশেই থাকে, তবে আজ ওনারা কেউ নেই কেন? ওনার যে খুব দরকার আঙ্কেলদের। কথাগুলো বলতে বলতে তার গলা ভেঙে গেল। মুহূর্তেই আবার কান্নায় ভেঙে পড়ল সে। তার সেই অসহায় কান্না করিডোরের নিস্তব্ধতার মধ্যে আরও ভারী হয়ে উঠল। ক্রিস্টিয়ান ধীরে ধীরে জারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখেও গভীর ক্লান্তি আর চিন্তার ছাপ। ম্লান কণ্ঠে সে বলল, ম্যাম সবাই নিকোলাস স্যারের পাশেই আছে, হয়তো আপনি পুরোটা জানেন না ওনারা একে অপরের জন্য ঠিক কতটা ইম্পর্ট্যান্ট। তারা শুধু বন্ধু নয়, একে অপরের জীবন। তাই প্লিজ আপনি একটু শান্ত হন। নিকো স্যারের কিচ্ছু হবে না, ক্যান্সার বেঁচে থাকতে ওনার কিচ্ছু হতে দিবেন না। আপনি শুধু একটু ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু জারিয়ার মনে হচ্ছে যেন চারপাশের সব শব্দ দূরে সরে যাচ্ছে। তার মাথার ভেতর সব কিছু এলোমেলো হয়ে গেছে। শুধু একটাই চিন্তা, নিকোলাই। এখানে নিকোলাই রুশো এর গার্ডিয়ানকে। কথাটা শুনে ক্রিস্টিয়ান দ্রুত সামনে এগিয়ে গেল। সে কিছুটা অস্বস্তি নিয়ে বলল, ওনার গার্ডিয়ান তো এই মুহূর্তে এখানে নেই। ডিউটিরত ডাক্তার দ্রুত ফাইলের পাতা উল্টে দেখল। তার মুখের ভাব আরও গম্ভীর হয়ে উঠল। তারপর সে বলল, ওনার শরীরে গুলি লেগেছে, ভিতরে রক্তপাত হতে পারে, আমাদের এখনই অপারেশন করতে হবে। কিন্তু আগে কনসেপ্ট ফর্মে সাইন দরকার। কে সাইন করবে? সাইন না হলে অপারেশন করতে পারবো না। ক্রিস্টিয়ান অসহায় চোখে বলে উঠল, আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন, ক্যান্সার জানতে পারলে আপনাদের জন্য সমস্যা হবে। না, সম্ভব না। এই কথাটা শুনতেই জারিয়া যেন বিদ্যুৎ খেয়ে উঠল। সে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। সে ছটফট করতে করতে ক্রিস্টিয়ান আর অ্যালেক্সের দিকে তাকিয়ে কান্নায় ভাঙা কণ্ঠে বলল, আঙ্কেলরা কোথায়? তাড়াতাড়ি আসতে বলেন দয়া করে। আল্লাহ, তাড়াতাড়ি একটু আসতে বলেন। তার সেই ছটফট করা দৃশ্য দেখে অ্যালেক্স, ক্রিস্টিয়ান, গার্ড, ডাক্তার, নার্স সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বলার ভাষাই খুঁজে পেল না। ঠিক তখনই ডাক্তার আবার প্রশ্ন করল, উনি পেশেন্টের কি হন? কথাটা শুনতেই যেন পুরো করিডোরটা নিস্তব্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য বাতাস পর্যন্ত থেমে গেছে মনে হলো। কেউ কোনো জবাব দিতে পারল না। নেটস পড়ো, দেখো ওরা আমায় যেতে দিচ্ছে না। মার্সেলো যেন এক অস্বাভাবিক ছটফট করছে। রিদিয়ার হাত শক্ত করে চেপে ধরে আছে। তার আচরণে এমন এক অস্থিরতা যেন ভিতরে জমে থাকা রাগ আর হতাশা একসঙ্গে বিস্ফোরিত হতে চাইছে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। চারপাশেই ফিসফাস শুরু হয়ে গেছে। এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে রিদিয়ার পুরো শরীর বিরক্তিতে চেপে ধরেছে। না পেরে ক্লান্ত হয়েই গার্ডদের দিকে তাকিয়ে বলে উঠল, আমি ওনাকে চিনি, ওনাকে যেতে দিন। এর মধ্যেই একজন গার্ড সামনে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল। গার্ডদের মুখে লেডি বস কথাটা শুনতেই যেন মার্সেলোর শরীরের ভেতর আগুন জ্বলে গেল। তার চোখে দাউ দাউ করে জ্বলতে লাগলো রাগ। দুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল সে। চোয়াল শক্ত হয়ে গেল, মুঠো বন্ধ হয়ে উঠল। পরের মুহূর্তেই আর নিজেকে সামলাতে পারল না। এক ঘুষি বসিয়ে দিল গার্ডটার মুখে। এরপর চিৎকার করে বলে উঠল, ইউ বেগার, আমাকে যেতে দিবি না? মার্সেলোর এই আচরণে রিদিয়া একেবারে হতভম্ব হয়ে গেল। এ কি বলছে? এর মধ্যে আরও কয়েকজন গার্ড এগিয়ে এসে মার্সেলোকে সরাতে গেল, কিন্তু মার্সেলো চিৎকার করে উঠল, ইউ বেগার, 2 টাকার বডিগার্ড হয়ে আমাকে আটকাতে চাস? রিদিয়ার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে বিস্ময়ে তাকিয়ে আছে। এই মানুষটাকে সে কি এতদিন সত্যিই চিনত? কেন আজ তার আচরণ এত অপরিচিত, এত অস্বাভাবিক লাগছে? আর সহ্য করতে পারল না। নিজের সব শক্তি দিয়ে মার্সেলোকে সরিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল,
ভেতরে। ব্যাস, অনেক হয়েছে। কি হচ্ছেটা কি? আপনি কি পাগল হয়ে গেছেন? ভেতরে আমার নানাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আপনি সিন ক্রিয়েট করছেন। আমার মনে হয় আপনার এখান থেকে চলে যাওয়া উচিত, এখানে আর সিন ক্রিয়েট না করে। মুহূর্তেই মার্সেলো ক্ষোভে রিদিয়ার হাত নিজের শক্ত হাতে জোর দিয়ে চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, ইউ অলসো লাইক আদার গার্ল? যেই অমনি পাওয়ার দেখলে অমনি রূপ বদলে নিলে, তাই না? আমি তো জানতাম তুমি আত্মসম্মানযুক্ত মেয়ে। এখন কোথায় গেল তোমার সম্মান? রিদিয়া যেন অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। এ কাকে দেখছে সে? এই মানুষটা তো পুরোই অন্য কেউ। রিদিয়ার হাত চেপে ধরার জায়গাটা লাল হয়ে উঠছে, দাঁতে দাঁত পিষে সে নিজের হাত ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু মার্সেলো দৃঢ় হাতের বাঁধন যেন আরও কঠিন হয়ে উঠছে। গার্ডরা আবার এগিয়ে এলো, কিন্তু মার্সেলো ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দিতে চাইল। রিদিয়ার রাগে পুরো শরীর জ্বলে উঠল। সে হাত ছাড়াতে ছাড়াতে চিৎকার করে বলে উঠল, এই মুহূর্তে আমার হাত ছাড়ুন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। এনাফ। এই কণ্ঠ কার তা রিদিয়া আর মার্সেলো দুজনেই খুব ভালো করেই জানে। রিদিয়া ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো আর দেখল কায়ানের ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি স্থির হয়ে আছে মার্সেলোর হাতে, যে হাতে সে রিদিয়াকে ধরে আছে। কায়ানের পেছনে দাঁড়িয়ে আছে এমির আর আইদিন। তিনজনের চোখই যেন রক্তিম আগুনে জ্বলছে। এই দেখে মার্সেলো তখন রিদিয়ার হাতের বাঁধন একটু ঢিলা হতেই রিদিয়ার রাগে ক্ষোভে হাত দাঁতে দাঁত পিষে ঝাড়া দিয়ে সরিয়ে নিল। সেই মুহূর্তে এমির হাতের মুঠো গুটিয়ে এগিয়ে আসতে লাগলো মার্সেলোর দিকে। ঠিক তখন কায়ান চোখ সরিয়ে এমিরের দিকে বাঁকা হাসি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওয়েট এমির, মিসেস আর্সেলানকে বুঝতে দাও তার এক্সপিরিয়েন্সের আসল রূপ। মিসেস আর্সেলান শব্দটা শুনতেই এমির আর আইদিন দুজনেই থমকে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে পড়ল। রিদিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার হাত কাঁপছে রাগে, অপমানে, অবিশ্বাসে। আর সেই মুহূর্তেই মার্সেলোর মুখে স্পষ্ট ভয়ের ছায়া নেমে এলো। সে তাড়াতাড়ি নিজের অবয়ব ঠিক রাখার জন্য রিদিয়ার দিকে তাকিয়ে বলল, নাইট স্প্যারো, ওর কথায় কান দেবে না। তুমি শুধু একবার ভাবো, ও কি করে তোমাদের কোম্পানির ক্ষতি করেছে? তোমার নানাই এই পরিস্থিতির জন্য কে দায়ী? কায়ান দুই পকেটে হাত ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল। নীলাভ রক্তিম চোখ সরাসরি মার্সেলোর দিকে। এরপর বিদ্রুপ মাখা কণ্ঠেই ভ্রু উঁচু করে বলে উঠল, রিয়েলি? আমি দায়ী কোম্পানির ডাউনফলের জন্য? আমি দায়ী মিস্টার আদনানের এই পরিস্থিতির জন্য? মার্সেলো ঘাবড়ে গেল আবার। তার চোখ বড় বড় হয়ে চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুই তো রেসপন্সিবল এই সব কিছুর জন্য। মার্সেলো থতমত খেয়ে গেল, কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো। রিদিয়ার কপাল কুঁচকে গেল। তার কেমন যেন মনে হলো কায়ান কাউকে খোঁচা মেরে কথাগুলো বলল। কায়ানের ঠোঁটের কোণের বিদ্রুপ হাসি মিলিয়ে গেল। এরপর এক ভয়ঙ্কর হুমকির স্বরে বলে উঠল মার্সেলোর উদ্দেশ্যে, অন্যের ওয়াইফকে একবার এইসব চাওরা নাম নিয়ে ডাকলে তোর জিব্বা আমি এখানে ছিঁড়ে ফেলবো। সঠিক সময়ের অপেক্ষা করব না। কথাগুলো শুনতেই মার্সেলো দাঁতে দাঁত পিষে কঠিন দৃষ্টি ছুড়ে দিল কায়ানের দিকে। এদিকে এমির আইদিন কিছুই বুঝতে পারছে না তাদের সাদাপরি কার বউ, কারণ তারা এখন এই ঘটনা জানেই না। কায়ান ঝুঁকে মার্সেলোর কানের কাছে ফিসফিস করে বলল, তুই ভাবিস না তোকে ছেড়ে দিয়েছি? তোকে তো আমি তিলে তিলে শেষ করব। শুধু ওয়েট করতে আমার ভাইয়ের রক্ত ছড়িয়েছিস। যদি ভেবে থাকিস আমি কিছু করছি না তোর সঙ্গে, তার মানে শান্ত, তাহলে তুই খুব ভুল ভাবছিস। মুহূর্তেই মার্সেলোর চোখ বড় বড় হয়ে গেল। এই হুমকি দিয়ে কায়ান একবার রিদিয়ার দিকে তাকিয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। গার্ডগুলো সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সম্মান জানালো। পেছন থেকে এমির আর আইদিনও যেতে লাগলো। এমির একটু চিন্তা নিয়েই বলে উঠল, ব্রো, রিদিয়াকে ছেড়ে যাওয়া ঠিক হবে ওর কাছে? কায়ান ভেতরে ঢুকতে ঢুকতে বিদ্রুপ মাখা গম্ভীর কণ্ঠে বলে উঠল, এক্স লাভার্সদের একে অপরকে শেষবার মতো ফেয়ারওয়েল এনজয় করতে দাও। সে আর পেছনে তাকালো না। রিদিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাগে তার শরীর জ্বলছে এবং এই মুহূর্তে মার্সেলোকেও সে সহ্য করতে পারছে না। রিদিয়া চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই মার্সেলো আবার তার হাত ধরল। পরের মুহূর্তেই ঠাস,
একটা তীব্র চর পড়ল মার্সেলোর মুখে। রিদিয়া ঠান্ডা কঠোর কণ্ঠে বলল, আমি জানতাম যে কায়ান দেমির আরসলান একজন নিকৃষ্ট মানুষ, কিন্তু এখন বুঝতে পারছি আপনিও কোনো ভালো মানুষ না। জানেন না মানুষকে সম্মান কি করে করতে হয়। আর কি বলছিলেন, পাওয়ারের সব কিছু ভুলে গেছি? আমি তার কোনো পাওয়ারই ইউজ করিনি। যদি করতাম তবে আপনার মতো একটা জঘন্য মানসিকতার মানুষ এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না। আপনারা দুজনেই সমান। এই বলে রিদিয়া সেখান থেকে চলে গেল, আর মার্সেলো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুখে সেই চরের দাগ, চোখে বিস্ময়, আর ভেতরে জমে থাকা ভয়ঙ্কর রাগের ঝড়। রিদিয়া হাসপাতালের ভেতরে ঢুকে ধীরে ধীরে ওটি রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় লাগানো লাল বাতি বন্ধ হয়ে সবুজ বাতি জ্বলে উঠল। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দুজন বিদেশি ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এলেন। তাদের গায়ে এখনও অপারেশন থিয়েটারে সবুজ গাউন, মাথায় সবুজ ক্যাপ। একজন ডাক্তার ধীরে ধীরে নিজের মাথার ক্যাপটা খুলতে খুলতে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকালেন। তার মুখে এক শান্ত, আশ্বস্ত করা হাসি ফুটে উঠল। তারপর তিনি সবার উদ্দেশ্যে বললেন, দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার নাও। দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল। হাউএভার, হি উইল নিড টু বি কিপড আন্ডার অবজারভেশন ফর সাম টাইম। জাহানারা বেগম, ইমলা বেগম, জিনিয়া, রিদিয়া, মাহিয়া বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ডাক্তার এই দৃশ্যটা দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই পেছন থেকে নরম কণ্ঠে ডাক শোনা গেল। ডাক শুনে ডাক্তার থেমে গেলেন, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। তার চোখ পড়ল রিদিয়ার উপর। তিনি ভদ্র কণ্ঠে বললেন, ইয়েস ম্যাম, কিছু বলবেন? ম্যাম শব্দটা শুনতেই রিদিয়ার ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল। মনে হলো যেন এই সম্বোধনটা অদ্ভুত লাগছে, কিন্তু সেই মুহূর্তে তার মাথায় অন্য কিছু ভাবার সময় নেই। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে এখনও অশ্রু চিকচিক করছে। মাথা একটু নিচু করে কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে বলল, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং মাই গ্র্যান্ডফাদার লাইফ। ডাক্তার হালকা হাসলেন। তার চোখে এক ধরনের আন্তরিকতা ফুটে উঠল। তিনি শান্ত কণ্ঠে বললেন, ম্যাম, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, বরং সেই মানুষটাকে ধন্যবাদ দিন যিনি আমাকে এখানে নিয়ে এসেছে। আর আমিও আপনার গ্র্যান্ডফাদারের জীবন বাঁচাতে পেরে আই ফিল সো গ্রেট। কথাটা শুনে রিদিয়ার বুক হঠাৎ কেঁপে উঠল। মাথার ভেতর যেন একটা প্রশ্ন ঝড় তুলল। তার মানে এই ডাক্তারকে কেউ এখানে নিয়ে এসেছে তার নানাইয়ের চিকিৎসার জন্য? কিন্তু কে? কেন যেন বুকের ভেতর ভারী হয়ে উঠছে। অকারণ এক অস্থিরতা তাকে গ্রাস করছে। সে থমথমে গলায় জিজ্ঞেস করল, আপনাকে এখানে কে নিয়ে এসছে? ডাক্তার আবার হালকা হাসলেন। তারপর সম্মান দেখিয়ে মাথা নিচু করে বললেন, ম্যাম, আমি শুধু মিস্টার আইসোলানের কাছে আমার দায়িত্বটা শোধ করলাম। ইউ আর লাকি গার্ল ম্যাম, ইউ হ্যাভ সাম ওয়ান লাইফ ইউর হাজব্যান্ড। কথাটা যেন বজ্রাঘাতের মতো আঘাত করল রিদিয়ার হৃদয়ে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এর মধ্যেই ডাক্তার আবারও বলে উঠলেন, ওকে ম্যাম, আমাদের এখন নিকো স্যারকে অপারেট করতে হবে। আই নিড টু লিভ। কিন্তু রিদিয়ার কানে যেন কথাটা গেলই না। মাথার ভেতর যেন হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কি শুনল সেই মাত্র? না না না, এ কি করে সম্ভব? ওই লোকটা তো নিজেই তার নানার। তবে সে কি করে? সে যেন কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই ডাক্তার ভদ্রভাবে মাথা নেড়ে সেখান থেকে চলে গেলেন। রিদিয়ার চারপাশের পৃথিবীটা যেন ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। সব শব্দ দূরে সরে যাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপ করে করিডোরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। মাথার ভেতর শুধু একটাই নাম ঘুরছে, কায়ান দেমির আরসালান। কিছুক্ষণ পরে করিডোরের অন্য পাশ থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। নীল এসে পৌঁছেছে। সে করিডোরের মোড়ে এসে রিদিয়াকে ওইভাবে মাটিতে বসে থাকতে দেখে ভয়ে কেঁপে উঠল। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠল। সে কয়েক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইল। কাছে যাবে কি যাবে না বুঝতে পারছিল না, কিন্তু শেষ পর্যন্ত ও আর থাকতে পারল না। তাড়াতাড়ি এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে বলল, কিরে রিদি, এভাবে বসে আছিস কেন? আম্মু যে এইমাত্র ফোনে বললো দাদার অপারেশন সাকসেসফুল হয়েছে।
তবে তুই এইভাবে বসে আছিস কেন? দাদা ঠিক আছে তো? নীলের কণ্ঠ শুনতেই রিদিয়া যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। সে কেঁপে উঠল, ধীরে ধীরে মাথা তুলে তাকালো। দেখল নীল তার সামনে দাঁড়িয়ে আছে, মুখে গম্ভীর দুশ্চিন্তার ছাপ। রিদিয়া দেয়ালে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখের কোণে জমে থাকা অশ্রু হাতের পিঠ দিয়ে মুছতে মুছতে ভাঙা কণ্ঠে বলল, না না না, নীল ভাই, নানাই ঠিক আছে। নীল একটু অবাক হয়ে বলল, তাহলে এরকমভাবে বসে আছিস কেন? না কিছু না, এমনি। নীল একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মুখে ক্লান্তি আর স্বস্তি মিশে আছে। সে ফিরে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে রিদিয়া ডাকল, নীল ভাইয়া, তুমি ঠিক আছো? নানায়ের কোম্পানি। কথাটা শুনে নীল থেমে গেল, ধীরে পেছনে ঘুরল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে আবার রিদিয়ার কাছে এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, সব ঠিক আছে, কিন্তু এক বাসটা চেয়েছিল ক্ষতি করতে, কিন্তু রিদিয়া তৎক্ষণাৎ ক্লান্তি জমা চোখে বলে উঠল, ওই বাস্টারটা নিশ্চয়ই কায়ান দেমির আরসলান। কথাটা শুনে নীলের মুখের রং বদলে গেল। তার চোখে রাগের ঝলক দেখা গেল। সেই গভীর দৃষ্টিতেই রিদিয়ার দিকে তাকিয়ে বলল, আমার যদি ক্ষমতা থাকতো না রীতি, তোর গালে আমি এই মুহূর্তে একটা চর মারতাম। কিন্তু আমি তো সেটা পারবো না, কারণ তোর গালে চর মারলে তো আমার নিজের হাতটাই থাকবে না। অবশ্য আমি নিজেও মানুষটাকে অনেক বাজে কিছু বলেছে, অনেক খারাপ ভেবেছে, তবে এখন নিজের মুখটাকেই আমার জঘন্য লাগছে। নীল একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে বলল, আজ আমি তোকে হারিয়ে তোর জন্য অনেক খুশি, জানিস? যাকে তুই বাস্টার্ড বলি না, সে যদি থাকতো তবে আজ দাদার কোম্পানিটাও থাকতো না। এটুকু বলেই নীল আর কিছু বলল না। কিছু মুহূর্ত পর সে ধীরে ধীরে ওটির সামনে হাঁটতে শুরু করলো। রিদিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীর যেন হঠাৎ দুর্বল হয়ে গেছে, চারপাশ ঝাপসা লাগছে। সে আবার পেছনে দেওয়ালটা আঁকড়ে ধরল। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, যে মানুষটার প্রতি তার ঘেন্না জন্মেছিল, যে মানুষটার নাম শুনলেই তার রাগে বুক জ্বলে উঠত, সেই মানুষটাই কি তবে নিঃশব্দে তার সব কিছু বাঁচিয়ে দিয়েছে? তার বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা জমতে লাগলো। তার এত কষ্ট হচ্ছে কেন? সে তার দুই হাতের দিকে তাকালো। তাকাতেই মনে পড়ল এই হাত দিয়ে সে ওই মানুষটার রক্ত ঝরিয়েছে। এই ভাবতেই এক চিৎকার করে উঠল। এরপর নিঃশব্দেই চোখ বন্ধ করে নিল। গলার শিরা জেগে উঠল। হয়তো অপরাধবোধ, হয়তো অজানা কোনো অনুভূতি, অথবা কায়ান দেমির আরসালান নামে সেই রহস্যময় মানুষটার প্রতি আবার নতুন করে জন্ম নেওয়া এক অজানা অনুভূতি। ইমার্জেন্সি রুমের সাদা আলোয় ভেজা সেই কক্ষে নানান হাসপাতালের মনিটর আর যন্ত্রের সাথে আবদ্ধ হয়ে শুয়ে আছে নিকোলাই। চোখ দুটো শক্ত করে বন্ধ, শরীর জুড়ে স্যালাইনের লাইন। বুকের কাছে লাগানো মনিটরের তারগুলো মাঝে মাঝে ক্ষীণ আলো জ্বেলে উঠছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু মনিটরের যন্ত্র থেকে ভেসে আসছে নিয়মিত টুট টুট শব্দ, যেন প্রতিটা শব্দ জানিয়ে দিচ্ছে সে এখনও বেঁচে আছে। কাচের দরজার ওপাশে দাঁড়িয়ে আছে কায়ান। তার চোখ স্থির হয়ে আছে নিকোলাইয়ের নিথর শরীরের দিকে। এই দৃশ্যটা যেন তার বুকের ভেতর কোথাও ধারালো কিছু দিয়ে বারবার আঘাত করছে। নিকো, আই এম সরি ম্যান, আই এম নট দেয়ার ফর ইউ। মিস্টার কায়ান, আপনার সাইন লাগবে। সাইন ছাড়া আমরা অপারেশন শুরু করতে পারবো না। কথাটা শোনা মাত্রই কায়ানের পুরো শরীর রাগে জ্বলে উঠল। মানে কি? আমার সাইনের জন্য এখনও ওকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়নি? এই দেরির জন্য যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায়, তবে আমি হসপিটাল চালিয়ে দেবো। মাইন্ডেড। ডাক্তারটা প্রায় ভয়ে কেঁপে উঠল। অনেক লেট হয়ে যাচ্ছে স্যার, আপনার টিমের ডক্টররা ওটিতেই অপেক্ষা করছে। প্লিজ সাইনটা তাড়াতাড়ি করুন। সাইন ছাড়া আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। কায়ান গভীর নিঃশ্বাস নিয়ে কাগজটা হাতে নিল। ওকে, ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আমি সাইন করছি। কিন্তু সাইন করার আগেই তার দৃষ্টি গিয়ে থামল জারিয়ার উপর। মুহূর্তেই সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। এরপর ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল জারিয়ার সামনে। জারিয়া কেঁপে উঠল মুহূর্তেই। সেই দৃশ্য দেখে পুরো করিডোর যেন জমে গেল। ইস্তানবুলের সবচেয়ে অহংকারী মানুষটা আজ এক মেয়ের সামনে হাঁটু গেড়ে বসেছে। এরপর কায়ান নিচু কণ্ঠে বলল, আমি ওর কাছে খুব ইম্পর্ট্যান্ট,
আমি যদি একবার বলি তোমাকে ভুলে যেতে, ও তোমার দিকে আর কখনো ফিরে তাকাবে না, কারণ আমি ওর ভাই। জারিয়া এই অবস্থাতেও হতভম্ব হয়ে গেল, যেন কথা হারিয়ে ফেলেছে। এত বড় মানুষটা তার সামনে এইভাবে কেন বসে পড়ল? এরপর আবারও কায়ানের চোখ থেকে এক দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজের হাত দুটোর দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, যবে থেকে ওকে নিজের সঙ্গে রেখেছে, তবে থেকে 2 হাত দিয়ে আমি ওকে আগলে রেখেছি। জারিয়া হাঁ করে তাকিয়ে আছে। ক্রিস্টিয়ানো, অ্যালেক্স সবাই তব্দা হয়ে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে। এমনকি হসপিটালে কিছু স্টাফও হতভম্ব হয়ে সেদিকেই তাকিয়ে রইল। এরপর এমির আর রাইদিন গিয়ে কায়ানের পেছনে ধপ করে বসে পড়ল। কায়ান আবারও বলে উঠল, কিন্তু তুমি তো নিঃশ্বাসে বাস করো, তুমি ওর প্রাণ ভোমরা। তাই আজ আমি আমার নিকোর জন্য ওর প্রাণটা তোমার কাছে ভিক্ষা চাইছি। এই বলে জারিয়ার পায়ের সামনে কায়ান নিজের মাথা নত করল। পেছন পেছন এমির আর রাইদিনও নিজের মাথা নত করল। এরপর ভাঙা কণ্ঠে কায়ান বলে উঠল, তাহলে বলো, আমি কিভাবে ওর নিঃশ্বাসকে ওর থেকে দূরে রাখবো? যে মেয়ে ওর প্রতিটা শ্বাসে মিশে আছে, তাকে কি করে ওর জীবন থেকে সরিয়ে দেবো আমি? দয়া করে আমার ভাইয়ের নিঃশ্বাস ফিরিয়ে দাও। আমি আর ওকে এভাবে দেখতে পারছি না। তোমার সংস্পর্শে সুস্থ হয়ে উঠবে। একটা মানুষের শক্তি, আর ওর জন্য শক্তি আমরা। ও আমাদের ছাড়া নিঃস্ব। চারপাশের সবাই স্তব্ধ। জারিয়া কাপা কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, এগুলো কি করছেন আপনি? কিন্তু কায়ান যেন কিছুই শুনছে না। আমি চাইলে তোমাকে জোর করে ওর করে দিতে পারতাম, কিন্তু ও কখনো তা চায়নি। ও শুধু চায় তুমি নিজে থেকে ওর হয়ে যাও। ও তোমাকে জোর করে পেতে চায় না, ও শুধু তোমাকে চায়। কায়ান এক মুহূর্ত চোখ বন্ধ করল, তারপর খুব আস্তে করে বলল, ও শুধু আমার বন্ধু না, ও আমার ভাই, আমার রাইট হ্যান্ড, আমার ছায়া। আর আমার ছায়া যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, আমি নিজে কি করে ঠিক থাকবো? আজ আমি ছিলাম না, তাই আমার ভাইয়ের জন্য কনসেন্ট পেপারে সাইনটাও করতে পারিনি। কিন্তু তুমি তো ছিলে। আজ থেকে আমার অবর্তমানে তোমার কাছে আমার ভাইয়ের দায়িত্ব দিলাম, আর তোমার অবর্তমানে তোমার দায়িত্ব আমার কাছে। তাই আমি চাই আমার নিকো যখন চোখ খুলবে, তখন তার পাশে জারিয়া জেরেন শেখ নয়, বরং তোমাকে যেন জারিয়া জেরেন রুশো হিসেবে তার পাশে পাই। সমাজের চিন্তা করো না, এই কায়েন্তিবেন আর্সেনাল সমাজের মানচিত্র বদলে দেবে। কথাগুলো বলেই কায়ান নিঃশব্দে মাথা নিচু করে বসে রইল। ইস্তানবুলের সবচেয়ে অহংকারী মানুষটা আজ নিজের বন্ধু, নিজের ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য প্রথমবার কারোর সামনে মাথা নত করে আছে। তারপর বসা থেকে উঠে দাঁড়ালো। পিছন পিছন এমিরা রাইদিনও উঠে দাঁড়ালো। তাদের চোখেও দেখা যাচ্ছে অশ্রুর বিন্দু। এরপর কায়ান নিজের হাতের কাগজটা জারিয়ার দিকে এগিয়ে বলে উঠল, যদি আমার ভাইয়ের পাশে থাকতে চাও, তবে নিকোলা এর গার্ডিয়ান হয়ে আজ তুমি সাইন করবে। জারিয়া বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে রইল। সে কি দেখছে? সে তো জানতো নিকোলাইয়ের কাছে কায়ান কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু না, তার থেকেও নিকোলাই গুরুত্বপূর্ণ এই তিনজনের কাছে। যে মানুষটার ক্ষমতা, প্রভাব আর আভিজাত আকাশ ছুঁয়ে আছে, সেই মানুষটাই আজ তার মতো এক সাধারণ মেয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। করিডোরে উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে সেই দৃশ্যের দিকে। ঠিক সেই মুহূর্তে জারিয়া বসা থেকে উঠে কায়ানের হাত থেকে নিজের কাপা হাতে কাগজটা নিয়ে ভাঙা কণ্ঠে বলে উঠল, আপনার ভাই আমাকে তার পাশেই নিজের স্ত্রী হিসেবেই পাবে, তবে সে সুস্থ হওয়ার পরে না, বরং অপারেশন থিয়েটার যাওয়ার আগেই, বড় ভাইয়া। এই বলতেই জারিয়া আবারও হাউ হাউ করে কেঁদে মাথা নিচু করে নিল। কায়ানের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। এরপর কায়ান জারিয়ার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, চোখের জল মোছো, আমার ভাই জানলে কষ্ট পাবে। পেছন থেকে এমির আবেগী হয়ে বলে উঠল, সিস্টার ইন ল, নিকো ব্রোকে ওটিতে নিতে হবে, তাড়াতাড়ি সাইনটা করো। জারিয়া একটু হালকা হেসে নিকোলাইয়ের দিকে তাকালো। নিকোলাইকে এমার্জেন্সি রুম থেকে যখন বের করেছে, তখন জারিয়া নিকোলাইয়ের হাত ধরে বসলো। কায়ানের ঠোঁটের কোণে সেই হালকা হাসিটা তখনও মৃদু ছায়ার মতো লেগে আছে। আর করিডোরের দরজার আড়াল থেকে রিদিয়া এক দৃষ্টে তাকিয়ে আছে এই মানুষটার দিকে। তার চোখ দুটো স্থির হয়ে আছে কায়ানের উপর, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে নতুন করে দেখছে।
বুকের ভেতরটা কেমন অচেনা এক অনুভূতিতে ভরে উঠছে। হঠাৎই সে দেখল কায়ান সেদিকেই পা বাড়িয়ে এগিয়ে আসছে। কায়ানের প্রতিটা পদক্ষেপ যেন করিডোরের নীরবতায় আলাদা করে প্রতিধ্বনিত হচ্ছে, আর সেই প্রতিটা পদক্ষেপের সাথে সাথে হৃদিয়ার বুকের ভেতর হৃদয়ের ধুকপুকানি যেন আরও জোরে বাজতে শুরু করলো। কায়ান যত এগিয়ে আসছে হৃদিয়ার শ্বাস ততই ভারী হয়ে উঠছে। আশেপাশের সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে। করিডোরের আলো, মানুষের চলাফেরা, সব কিছু যেন মিলিয়ে যাচ্ছে। শুধু একজন মানুষই স্পষ্ট হয়ে আছে তার চোখের সামনে, কায়ান। তার মনে প্রশ্ন জাগল, এই মানুষটা কি সত্যিই তার দিকেই আসছে? এই মানুষটাই তো এখন তার স্বামী, তাই না? সব কিছু যেন হঠাৎ করেই বদলে যাচ্ছে। হৃদিয়ার দৃষ্টি স্থির হয়ে আছে কায়ানের দিকে, কিন্তু কায়ানের দৃষ্টি সোজা সামনে। তার মুখে কোনো আবেগ নেই। কায়ান ধীরে ধীরে আরও কাছে এগিয়ে এলো। হৃদিয়ার চোখের দৃষ্টি ধীরে ধীরে কোমল হয়ে উঠল। কায়ান একটু একটু করে এগিয়ে আসছে, আর এক পা এগোলেই সে ঠিক হৃদিয়ার সামনে এসে দাঁড়াবে। হৃদিয়ার শ্বাস যেন সেই মুহূর্তেই থেমে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কায়ানের পা সামনে এগিয়ে গেল, আর সেই হৃদিয়াকে উপেক্ষা করেই পাশ কাটিয়ে চলে গেল। হৃদিয়া স্তব্ধ হয়ে থমকে দাঁড়িয়ে রইল। এই উপেক্ষাটা যেন হঠাৎ করেই তার বুকের ভেতর এক অদ্ভুত যন্ত্রণা হয়ে বিঁধল। কায়ান এমনভাবে এখান থেকে চলে গেল যেন এই পৃথিবীতে হৃদিয়া নামের কোনো মানুষের অস্তিত্বই নেই। হৃদিয়া নিজের ঘেরওয়ালা চুড়িদারের কাপড়টা মুঠো করে ধরে দাঁড়িয়ে রইল। কায়ানের পদক্ষেপের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে লাগল। হঠাৎই হৃদিয়া ঘুরে দাঁড়ালো, তারপর তাড়াহুড়ো করে কায়ানের পেছন পেছন হাঁটতে লাগলো। কিন্তু ততক্ষণে কায়ান লিফটের ভেতরে ঢুকে পড়েছে। এই দৃশ্য দেখে হৃদিয়া হঠাৎই থেমে গেল। কায়ান ভেতরে সামনে দাঁড়িয়ে লিফটের বাটনে চাপ দিল। ঠিক সেই মুহূর্তেই কায়ানের নীলাভ চোখের দৃষ্টি এসে পড়ল হৃদিয়ার উপর। হৃদিয়ার চোখও আটকে গেল সেই নীল দৃষ্টির মধ্যে। দুজনের এই অপলক দৃষ্টি যেন নীরবে হাজারটা কথা বলে ফেলছে। কোনো শব্দ নেই, কোনো সংলাপ নেই, কিন্তু তবুও সেই চোখের দৃষ্টির ভেতর যেন লুকিয়ে আছে অগণিত প্রশ্ন, অগণিত অনুভূতি, অগণিত না বলা কথা। হৃদিয়ার বুক দ্রুত উঠানামা করছে, তার চোখের পাতা পর্যন্ত নড়ছে না। ঠিক তখনই ধীরে ধীরে লিফটের দরজা বন্ধ হতে শুরু করলো। 2 ইঞ্চি ফাঁকা লিফটের দরজা, কিন্তু তবুও তাদের দৃষ্টি এখনও অপলক। কেউ চোখ সরালো না। মুহূর্তটা যেন সময়ের ভেতর আটকে গেল। ধীরে ধীরে লিফটের দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর তার সাথে সাথে কায়ানের মুখটাও অদৃশ্য হয়ে গেল। হৃদিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিল। চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। এই অশ্রুর কারণ সে নিজেও জানে না। ঠিক সেই মুহূর্তেই করিডোর বেয়ে এক দমকা হাওয়া বয়ে গেল, আর সেই হাওয়ার সাথে বাইরে কোথাও দূর থেকে ভেসে এলো এক মৃদু সুর। হাসপাতালের করিডোরটা তখন অদ্ভুত এক নিস্তব্ধতায় ঠেকে আছে। 2জন নার্স আর এক ডাক্তার মিলে ধীরে ধীরে নিকোলাইকে স্ট্রেচারে করে নিয়ে ওটি রুমের দিকে নিয়ে যেতে লাগলো। জারিয়ার মুখে ক্লান্তির ছাপ, ঠোঁটগুলো ফ্যাকাশে হয়ে আছে, তার চোখ দুটো লাল হয়ে আছে কান্নায়। কয়েক ঘন্টার অঝোর অশ্রু আর আতঙ্ক যেন তার ভেতরটাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। তবুও সেই ভাঙা হৃদয়ের মাঝেই আজ এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিয়েছে। যে মেয়েটা কিছুক্ষণ আগেও সমাজের চোখ, পরিবারের ভয় আর অজস্র বাঁধনের কথা ভেবে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিল, এখন সেই মেয়েটাই যেন সব কিছু ভুলে গেছে। তার সামনে শুধু একজন মানুষ, নিকোলাই। নার্সরা যখন স্ট্রেচারটা নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন জারিয়া ধীরে ধীরে এগিয়ে এসে নিকোলাইয়ের হাতটা নিজের শক্ত হাতে তুলে নিল। তার হাত কাঁপছিল, তবুও সে শক্ত করে ধরে রাখল। তারপর খুব আলতো করে নিজের আঙুলগুলো নিকোলাইয়ের হাতের আঙুলের ফাঁকে গুজে দিল, যেন এই স্পর্শের ভেতরেই সে একটা প্রতিশ্রুতি বেঁধে দিচ্ছে, একটা অটুট বন্ধন। তার কণ্ঠ কাঁপছিল, চোখে অশ্রু ঝিলমিল করছিল, তবুও সে স্পষ্ট করে বলে উঠল, এই হাত সারা জীবনের জন্য আঁকড়ে ধরার জন্য কবুল, এই বুকে চিরতরে ঠাঁই দেওয়ার জন্য কবুল। কথাগুলো যেন বাতাসে ছড়িয়ে পড়ল। জারিয়া ধীরে ধীরে মাথা তুলল, তারপর সে নিকোলাইয়ের কপালের দিকে তাকালো।
এই মানুষটা তার একটু ভালোবাসা পাওয়ার জন্য কতই না কাকুতি মিনতি করেছে, কতটা ব্যথা সহ্য করেছে। হয়তো সেই সব স্মৃতি এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল। এক অদ্ভুত কোমলতায় ভরে উঠল তার দৃষ্টি। সে ঝুঁকে এসে নিকোলাইয়ের কপালে খুব স্নেহ ভরা একটা চুম্বন এঁকে দিল, আর কাপা কণ্ঠে বলে উঠল, আমাকে এইভাবে ভালোবাসার জন্য কবুল। করিডোর জুড়ে যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা ছড়িয়ে আছে। কেউ জোরে কথা বলছে না। ঠিক সেই মুহূর্তেই জাহানারা বেগম হঠাৎ প্রশ্ন করে বসলেন, কি রে, জারিয়া কোথায়? তুই সেই কখন বললি জারিয়া হাসপাতালে, কোথাও তো দেখলাম না। রিদিয়া যেন এক অন্য জগতেই ডুবেছিল এতক্ষণ। জাহানারা বেগমের কণ্ঠস্বর তার সেই অগোছালো ভাবনার জাল ছিঁড়ে দিল। সে একটু হকচকিয়ে তাকালো সেদিকে। কি রে, বলছিস না কেন? আর হবু জামাইকে জানিয়েছিস তোর নানাই অসুস্থ? প্রশ্নটা যেন হঠাৎ করেই করিডোরের নীরবতার মধ্যে আরও ভারী হয়ে ঝুলে রইল। রিদিয়ার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ঠিক সেই মুহূর্তেই রিদিয়ার পেছন দিক থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী স্থির কণ্ঠস্বর। Yes, your son-in-law knows about the situation. কণ্ঠস্বরটা শুনতেই যেন মুহূর্তের মধ্যে সব কিছু থেমে গেল। রিদিয়ার চোখ মুখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল, যেন শরীরের সব রক্ত এক মুহূর্তে জমে গেছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগেই বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। অন্যদিকে জাহানারা বেগম, ইমলা বেগম, জিনিয়া আর মাহিয়াও বিস্মিত চোখে তাকিয়ে রইলেন সেই কণ্ঠস্বরের দিকেই। তাদের মুখেও স্পষ্ট কৌতূহল আর বিস্ময়ের ছাপ। ইমলা বেগমও অবাক হয়ে তাকিয়ে আছেন, তার চোখে স্পষ্ট কৌতূহল। এই সুদর্শন বিদেশি পুরুষটি কে? তার উপস্থিতিতে যেন পুরো করিডোরের পরিবেশটাও বদলে গেছে। এক অদ্ভুত গাম্ভীর্য আর ভারী আবহ ছড়িয়ে পড়ছে চারপাশে। কায়ান ধীর ভঙ্গিতে মাথা নিচু করে ওনাদের সালাম করল। জাহানারা বেগমও সস্নেহে সালামের জবাব দিলেন। কেমন আছো বড়? কিন্তু পুরো কথাটা শেষ করার আগেই কায়ান হালকা গলা খাকারি দিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো রিদিয়ার একদম পেছনে। সে বলে উঠল, আপনার ফাদারের অপারেশন ঠিকঠাক হয়েছে? জাহানারা বেগম একটু থমকে গিয়ে উত্তর দিলেন, হ্যাঁ হয়েছে, এখনো অবজারভেশন রয়েছে। তারপর তিনি ইমলা বেগমের দিকে তাকিয়ে পরিচয় করিয়ে দিলেন। ভাবি, এ হলো ফুপির বড় ছেলে কায়ান। ইমলা বেগম শুনে সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা আর সৌজন্যের হাসি নিয়ে কায়ানকে ধন্যবাদ জানালেন। ওনার চোখে স্পষ্ট ভদ্রতা আর কৃতজ্ঞতার ছাপ। কিন্তু এদিকে রিদিয়ার ভেতরের অবস্থাটা সম্পূর্ণ উল্টো। তার বুকের ভেতর ধুকপুকানি এত দ্রুত হয়ে উঠেছে যে মনে হচ্ছে শব্দটা আশেপাশের সবাই শুনতে পাচ্ছে। হঠাৎ করে ওটি রুমের দরজার আওয়াজ আসতেই সবাই সেদিকে তাকিয়ে পড়ল। ঠিক তখনই কায়ান পেছন থেকে একটু ঝুঁকে রিদিয়ার কানের কাছে ধীর স্বরে বলে উঠল, দ্যাট মিন্স মিসেস আর্সেলান এখনো ফ্যামিলিকে সত্যিটা জানায়নি। নো প্রবলেম, আমি আছি তো। কথাটা শুনতেই যেন রিদিয়ার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। কায়ানের গরম নিঃশ্বাস তার পিঠ ছুঁয়ে যাচ্ছে, আর সেই স্পর্শে রিদিয়ার শরীরের প্রতিটি স্নায়ু যেন টান টান হয়ে উঠছে। তার গলার শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল উত্তেজনা আর ভয়ের চাপে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে কায়ান হঠাৎ তার হাত শক্ত করে টেনে ধরল। কর্কশ ভারী কণ্ঠে ডেকে উঠল, বেবি। এই একটা শব্দ যেন হঠাৎ করে রিদিয়ার বুকের ভেতর ঝড় তুলে দিল। সে থমকে দাঁড়িয়ে গেল। মনে হলো পা দুটো যেন আর সামনে এগোতেই চাইছে না। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখল কায়ান দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে। চোখ দুটো লাল, স্পষ্ট ক্লান্তির ছাপ রয়েছে মুখে, কিন্তু সে নীলাভ চোখের দৃষ্টি অদ্ভুত গভীর, সেখানে জমে আছে হাজারটা না বলা কথা, অদৃশ্য এক তীব্রতা। রিদিয়ার বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, হৃদস্পন্দন যেন কানে বাজছে। সে ধীর কণ্ঠে প্রায় কাকুতির সুরে বলল, হাতটা ছাড়ুন প্লিজ, কেউ দেখে নেবে। কিন্তু কায়ান যেন কথাটা শুনতেই পেল না।
তার মুখের অভিব্যক্তি একটুও বদলালো না। এক ঝটকায় রিদিয়ার হাত টেনে নিয়ে সে দ্রুত হাঁটতে লাগলো পাশের এক ফাঁকা কেবিনের দিকে। রিদিয়াকে প্রায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে ছটফট করতে করতে অস্থির গলায় বলে উঠল, কি করছেন? আমি নানাইকে দেখবো প্লিজ। কায়ান তবুও কোনো উত্তর দিল না। কেবিনের ভেতরে ঢুকেই সে রিদিয়াকে দেওয়ালের সঙ্গে ঠেলে দাঁড় করিয়ে দিল। তারপর ঘুরে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। টিক করে লক হওয়ার শব্দটা যেন কেবিনের ভেতরের নীরবতাকে আরও ভারী করে তুলল। হঠাৎই কায়ান নিজের শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। এই দৃশ্য দেখে রিদিয়ার বুকের ভেতরটা ধক করে উঠল। তার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। চোখে স্পষ্ট আতঙ্ক ফুটে উঠল। তার গলা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। সে কাঁপা কণ্ঠে ভয়ে জড়িয়ে যাওয়া গলায় বলে উঠল, কি 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 করছেন? কায়ানের ঠোঁটে ধীরে ধীরে এক বাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসির ভেতরে যেন অদ্ভুত এক তীক্ষ্ণতা লুকিয়ে আছে। সে একটু ঝুঁকে এলো রিদিয়ার খুব কাছে। তারপর গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল রিদিয়ার মুখ, কপাল, ঠোঁটের পাশ। তারপর ধীরে গভীর স্বরে বলে উঠল, ইটস ইওর ফার্স্ট নাইট। ইউ নো ভেরি ওয়েল একজন হাজব্যান্ড আর ওয়াইফের ফার্স্ট নাইটটা ঠিক কেমন হয় মিসেস আর্সেলান। কথাটা শুনে যেন রিদিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে হতবাক হয়ে তাকিয়ে রইল কায়ানের দিকে। মনে হচ্ছে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এই লোকটা কি বলল এখন? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন কথা বলার কথা সে ভাবতেও পারেনি। তার বুকের ভেতরটা ধকধক করে উঠছে। সে অনেক কষ্টে চোখ বন্ধ করল, মুখ অন্যদিকে ঘুরিয়ে তাকালো। ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে বলল, আমি 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 বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। আমি আমি নানাইয়ের কাছে যাব। ডোন্ট ওয়ারি মিসেস আর্সেলান, ভুলে গেছেন আমি কি বলেছিলাম? হাজব্যান্ড হিসেবে আমাকে পাবেন না। কায়ান কথাগুলো বলার পর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন বুকের ভেতর জমে থাকা বহু বছরের ক্লান্তি, ক্ষোভ আর অদ্ভুত এক যন্ত্রণা সেই নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসতে চাইছে। তারপর ধীরে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে রিদিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কিছুক্ষণ আগে করিডোর ওইভাবে কেন তাকিয়েছিলে? প্রশ্নটা যেন হঠাৎ করেই রিদিয়ার বুকের ভেতর কোথাও আঘাত করল। মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের সেই করিডোরের দৃশ্য, তাদের সেই একে অপরের দিকে তাকিয়ে থাকার মুহূর্ত। সেই স্মৃতি মনে পড়তেই রিদিয়ার বুকটা আবারও ধকধক করে উঠল। তার হৃদস্পন্দনের শব্দ যেন এতটাই জোরে বাজছে যে কায়ানের কানেও পৌঁছে যাচ্ছে। এইবার কায়ানের ঠোঁটে সেই মৃদু হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল, মুখের রঙও যেন বদলে গেল। সে একবার নিজের বুকের দিকে তাকালো, যেখানে সাদা ব্যান্ডেজটা স্পষ্ট হয়ে আছে। তারপর ধীরে ঝুঁকে এসে রিদিয়ার কানের কাছে এক কঠিন ভারী কণ্ঠে বলে উঠল, ওইভাবে আর তাকাবে না আমার দিকে। আমি তোমার চোখে আর হারিয়ে যেতে চাই না। এই বুকে খুব কষ্ট হয়। এই যে বুকে দেখতে পাচ্ছ সাদা ব্যান্ডেজ, যে বুক থেকে তুমি রক্ত ঝরিয়েছিলে, আর এই রক্ত আমাদের বিয়ের দেনমোহর। কথাগুলো যেন ছুরির মতো গিয়ে বিঁধল রিদিয়ার হৃদয়ে। মুহূর্তের মধ্যে তার দৃষ্টি চলে গেল কায়ানের বুকে, সেই সাদা ব্যান্ডেজের দিকে। দৃশ্যটা দেখে তার মনে হলো যেন কেউ তার নিজের হৃদয়টাকে মুঠো করে ধরে টুকরো টুকরো করে ফেলছে। চোখের কোণ ভিজে উঠল। তারপর আর সামলাতে পারল না, চোখ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ল। এই কান্না দেখে কায়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। ধীরে ধীরে এসে নিজের বুড়ো আঙুল তুলে রিদিয়া চোখের পানি মুছে দিল। তারপর ঠান্ডা স্বরে বলল, মারতে পারোনি বলে কি আফসোস হচ্ছে? কথাটা শুনতেই রিদিয়া হঠাৎ করে নিজের ছোট্ট হাত দিয়ে কায়ানের মুখ চেপে ধরল। তার চোখে জল টলমল করছে, কণ্ঠ ভেঙে আসছে। এরপর সে কাপা গলায় বলে উঠল, দোহাই লাগে এই কথা বলবেন না আমাকে, প্লিজ ক্ষমা করে দিন। আমি কিন্তু বাকিটা আর বলতে পারল না। তার আগেই কায়ান ধীরে কিন্তু দৃঢ়ভাবে রিদিয়ার হাত সরিয়ে দিল। এরপর সে রিদিয়ার দুই হাতের মধ্যে নিজের আঙুল গুজে দিল। শক্ত করে সেই হাত দুটো দেয়ালে চেপে ধরল। তার চোখের সেই তীব্র দৃষ্টি ছুড়ে দিল রিদিয়ার দিকে। চোয়াল শক্ত হয়ে আছে, একে অপরের নিঃশ্বাস আছড়ে পড়ছে। এরপর কায়ান দাঁতে দাঁত চেপে বলল, মিসেস আর্সেলান, নিজেকে শক্ত রাখুন।
ভেঙে পড়বেন না, নইলে আমার সঙ্গে লড়বেন কি করে? কথাগুলো যেন আদেশের মতো শোনালো। তারপর হঠাৎই সে রিদিয়ার হাত ছেড়ে দিল। রিদিয়া এখনও নির্বাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। কায়ান এবার তাকে টেনে নিয়ে গেল কেবিনের ভেতরের বেসিনের দিকে। রিদিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে কায়ানের দিকে, চোখে বিস্ময়, অপরাধবোধ আর অদ্ভুত এক অসহায়তা। কায়ান ধীরে ধীরে তার 2 হাত বেসিনের নিচে ধরল। হ্যান্ডওয়াশ নিয়ে খুব আলতো করে রিদিয়ার হাত দুটো দোলতে লাগলো। তারপর পানি দিয়ে হাত ধুয়ে দিতে দিতে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মিসেস আর্সেলান, আপনি হয়তো এখন কায়ানের রূহ নন, কিন্তু মিস্টার আর্সেলানের মিসেস আর্সেলান আপনি। মিসেস আর্সেলান হওয়ার পর পরপুরুষের হাতের ছোঁয়া নিজের শরীরে স্পর্শ করাবেন, সেটা মিস্টার আর্সেলান কখনোই মেনে নেবে না। নেক্সট টাইম যেন কোনো পরপুরুষের নিঃশ্বাসও আপনার শরীরকে ছুঁয়ে যেতে না পারে, ততটা দূরত্ব বজায় রাখবেন, ইনক্লুডিং মাই ব্রাদারহুড। কথাগুলো শুনে রিদিয়া হাঁ করে তাকিয়ে রইল। সে কিছু বলতে পারছে না, শুধু নির্বাক হয়ে তাকিয়ে আছে, যেন ওই মানুষটাকে নতুন করে বুঝতে চেষ্টা করছে। কায়ান ধীরে ধীরে হ্যান্ড টাওয়েল দিয়ে রিদিয়ার ভেজা হাত দুটো মুছিয়ে দিল। তার স্পর্শে অদ্ভুত এক কঠোর কোমলতা, যেন যত্নও আছে, আবার এক অদৃশ্য দূরত্বও রয়ে গেছে। তারপর কোনো কথা না বলেই দরজার দিকে গিয়ে লক খুলে দিল। দরজা খোলার শব্দের সঙ্গে সঙ্গেই করিডোরের নিস্তব্ধতা যেন হঠাৎ ভেঙে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই একসঙ্গে তাদের দিকে তাকিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই যেন পুরো করিডোরে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। সবার চোখে বিস্ময়। জাহানারা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তিনি স্থির হয়ে তাকিয়ে আছেন সেই দৃশ্যের দিকে, যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছেন না। কায়ানের শার্টের কয়েকটা বোতাম খোলা, আর সে শক্ত করে ধরে আছে রিদিয়ার হাত। তারা দুজন একসঙ্গে বেরিয়ে এলো একটি বন্ধ কেবিন থেকে। এই দৃশ্যটা যেন তার কাছে একেবারেই অপ্রত্যাশিত। রিদিয়া চোখ তুলে সেই দৃষ্টিগুলো টের পেতেই মুহূর্তের মধ্যে চোখ নামিয়ে নিল। লজ্জা ও অস্বস্তি আর ভয়ের মিশ্র অনুভূতিতে তার মুখটা লাল হয়ে উঠেছে। সে আস্তে করে কায়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু কায়ানের মুঠো যেন আরও শক্ত হয়ে গেল। তার হাতের চাপটা এমন যে বোঝাই যাচ্ছে সে এখনই ছাড়তে রাজি নয়। এই পরিস্থিতিতে রিদিয়ার বুক দ্রুত ওঠানামা করছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন করিডোরের প্রতিটি দৃষ্টি তার ওপরই স্থির হয়ে আছে। ইমলা বেগম এই দৃশ্য দেখে চমকে উঠলেন। অজান্তেই তার হাত উঠে গেল মুখের কাছে। চোখে বিস্ময় আর অস্বস্তির ছাপ স্পষ্ট। জিনিয়া আর মাহিয়ার অবস্থা আরও অস্থির। উদ্বেগে তাদের হাতের তালু ঘেমে উঠেছে। তারা দুজন বারবার একে অপরের দিকে তাকাচ্ছে, চোখে স্পষ্ট প্রশ্ন, কি হতে চলেছে, কি হচ্ছে এসব?